হ্যালো ফ্রেন্ড, আমি দেবব্রত। ফলো ইউর ড্রিম স্টাডিজে তোমাদের ওয়েলকাম। তো ফ্রেন্ড দেখো, আজ তোমাদের সঙ্গে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি। আমাদের যে দেখো অর্থনৈতিক যে পোর্শনটা আছে কম্পিটিটিভ স্টাডির জন্য, সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যানস। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকটি এক্সামের জন্য। তো এই টপিকটা থেকে পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে এবং কোশ্চেন অ্যাঙ্গেলগুলো কী টাইপের হয়ে থাকে সেগুলো তোমাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব। এবং পরীক্ষায় যে কোশ্চেনগুলো বারবার রিপিটেড হয়েছে সেই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো ফ্রেন্ড, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, 5 ইয়ার প্ল্যান। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে কনসেপ্টটা, এটা সংবিধানের কোথাকার সংবিধান থেকে নেওয়া হয়েছে? যদি তোমাদের এক্সামে কোশ্চেন আসে ফার্স্ট যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোথাকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? তো দেখো, আমাদের এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে। তোমরা নোট করে নিও এটা। রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে না এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমাদের একটা কোশ্চেন আসতেই পারে যে এই 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কি কোনো আর্টিকেলের মধ্যে পড়ে বা কোনো ধারার মধ্যে পড়ে? তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? যে এটা কোনো আর্টিকেলের মধ্যে পড়ে না, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো দেখো, এবারে আমরা চলে যাব যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে যে মূলত যে 12টি ভাগে ভাগ করা হয়েছিল, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রত্যেকটা যে ডিভিশনগুলো আছে সেগুলো বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, আমাদের ফার্স্ট যেটা আছে, ফার্স্ট দেখো আমাদের ফার্স্ট যে 5 ইয়ার প্ল্যান মানে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কত না দেখো 1951 থেকে 1956 পর্যন্ত হচ্ছে কি আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়। তাহলে এই সময়টা কত না দেখো, এই যে ঠিক এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, না 1951 থেকে 1956 হচ্ছে কি ফার্স্ট যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা টাইম পিরিয়ড। আর এই পরিকল্পনা কি না, এই পরিকল্পনা মূলত কি না হ্যারল্ড ডমর মডেলের ধাঁচে তৈরি করা হয়েছিল। তাহলে এই পরিকল্পনাটা কি, এই পরিকল্পনা মূলত তাহলে কি না হ্যারল্ড ডোমার মডেলের ধাঁচে এই পরিকল্পনা তৈরি হয়েছিল। খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও তোমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ধাঁচে তৈরি হয়েছিল। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না হ্যারল্ড ডোমার মডেলের ধাঁচে এই পরিকল্পনা তৈরি হয়েছিল। তারপরে দেখো, এখান থেকে যে কোশ্চেন এসে থাকে এই ফার্স্ট পরিকল্পনা থেকে, না এই পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিল? তাহলে এই পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী আমাদের কী হবে না জওহরলাল নেহেরু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। আর এই সময় আরেকটা এখান থেকে কোশ্চেন এসে থাকে, এই সময় অর্থ কমিশনার বা চেয়ারম্যান কে ছিলেন? তাহলে অর্থ কমিশনারের চেয়ারম্যান কে? কেএসি নিয়োগী। তারপরে দেখো, এখান থেকে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই পরিকল্পনায় কৃষিক্ষেত্রের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। যদি এরকম কোশ্চেন আসে তোমাদের এক্সামে যে কোন পরিকল্পনায় কৃষিক্ষেত্রের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না ফার্স্ট যে দেখতে পাচ্ছ এই যে তোমরা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা না কৃষিক্ষেত্রের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। এছাড়া এখান থেকে দেখো এই পরিকল্পনার বৃদ্ধির হার কত আছে দেখতে পাচ্ছ তোমরা, পরিকল্পনার বৃদ্ধির হার 3.6%, মানে যতটা ছিল দেখো 3.6% বৃদ্ধি পেয়েছে। আর এছাড়া এখান থেকে দেখো আর যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, আর এখানে কি না এই পরিকল্পনায় কি সমাজে উন্নয়নমূলক যে কাজ, সেই কাজটা কি এইখান থেকেই শুরু হয়েছিল এই পরিকল্পনা থেকে। তো দেখো, এরপরে এখানে যেটা থাকে ভারতের পরিকল্পনায় অর্থনৈতিক সংস্কার ও উদারকরণের সূচনা হয়েছিল কত সাল থেকে? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকেই বলছি। ভারতের পরিকল্পনায় অর্থনৈতিক সংস্কার ও উদারকরণের সূচনা হয়েছিল কত সাল থেকে? সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 1990 সাল থেকে কি আমাদের কি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা হয়েছিল। তো দেখো, আমরা এবারে নেক্সট যে আছে
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চলে যাব। তো দেখো আমাদের যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখো মূলত যেটা ছিল না, এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে কত না, দ্বিতীয় পঞ্চবার্ষিকী সময় দেখতে পাচ্ছ তোমরা 1956 থেকে হচ্ছে 61, এই টাইম পিরিয়ডটা কি না দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। আর এই পরিকল্পনার কোন মডেলের উপরে হয়েছিল? প্রথম যে পরিকল্পনা ছিল সেটা হচ্ছে হ্যারোড ডোমার মডেলে, আর এটা হচ্ছে কি মহালানোবিস মডেল অনুসারে হয়েছিল। এটাও খুব ইম্পর্টেন্ট, এটার পাশে তোমরা স্টার দিয়ে রাখো এক্সামের ক্ষেত্রে। তো দেখো এছাড়া এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে না, এই সময় এই যে পরিকল্পনা কমিশনের সময় কি অর্থ কমিশনার কে ছিল না, এই সময় অর্থ কমিশনার দেখো ঠিক এই যে পোর্শনটা, আমাদের অর্থ কমিশনার কে আছে, কে সান্থানাম, খুব ইম্পর্টেন্ট। আর এই পরিকল্পনার গড় যে বৃদ্ধির হার 4.1%, খুব ইম্পর্টেন্ট। তাহলে গড় হার কত বৃদ্ধি না 4.1% হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড় হার যে বৃদ্ধি পেয়েছিল। এছাড়া এখান থেকে যে কোশ্চেন এসে থাকে সেটা হলো এই পরিকল্পনায় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। তাহলে দেখো শিল্পের উপর তাহলে কোন পরিকল্পনায় গুরুত্ব আরোপ করা হয়েছিল যদি এক্সামে কোশ্চেন আসে, তাহলে কোনটা হবে না, দেখো এই পরিকল্পনায় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। খুব খুব ইম্পর্টেন্ট, এটা থেকেও কোশ্চেন আসতে পারে তোমাদের এক্সামের জন্য। তো এছাড়া এখান থেকে দেখো আরেকটা কোশ্চেন আসতে পারে, এই পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিল ভারতের প্রধানমন্ত্রী? দেখো এই পরিকল্পনার সময় ও জওহরলাল নেহেরু ছিল। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে এতটাই ইম্পর্টেন্ট থাকে। তো তোমাদের সুবিধার্থে তোমরা যদি কেউ স্ক্রিনশট করতে চাও তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তো তোমরা অবশ্যই স্ক্রিনশটটা করে নাও। তোমরা স্ক্রিনশটটা যদি কেউ করতে চাও তাহলে তোমরা স্ক্রিনশটটা করে নিতে পারো, আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তো দেখো এবার আমরা চলে যাব কি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা বলে দিই, এইখানে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি না শিল্পের উপরে খুব গুরুত্ব দিয়েছিল, যেমন ভারী রাসায়নিক শিল্প, ইস্পাত শিল্প, তারপরে লৌহ ইস্পাত শিল্প, তারপরে বুনিয়াদি ভারী শিল্প, নাইট্রোজেন সমৃদ্ধ সার কারখানা, ভারী কারিগরি যন্ত্রপাতি তৈরি কারখানা, এগুলোর উপরে খুব গুরুত্ব আরোপ করা হয়েছিল এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চলো নেক্সট তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো দেখো এই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়টা কত, দেখো টাইম পিরিয়ড, এই যে থার্ড যে তোমরা দেখতে পাচ্ছ না তৃতীয় পঞ্চবার্ষিকী সময় কত হবে 1961 থেকে 66। আর এই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূলত কি গান্ধী যোজনা নামে পরিচিত, এটা খুব ইম্পর্টেন্ট, এটার পাশে তোমরা স্টার দিয়ে রাখতে পারো। এই যে তৃতীয় কোন এরকম তোমাদের এক্সামে আসবে যে কোন পরিকল্পনা গান্ধী যোজনা নামে পরিচিত, তাহলে কি হয়ে যাবে না গান্ধী যোজনা নামে পরিচিত হচ্ছে তৃতীয় 5 ইয়ার প্ল্যান, খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এছাড়া কি করতে হবে এখানে দেখো, এই সময় যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিল কে না জওহরলাল নেহেরু, 1964 পর্যন্ত ছিল। তারপরে দেখো মানে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসাবে কাকে নিয়ে আসা হয়েছিল না গুলজারিলাল নন্দ, এবং যাকে আরও একজন ছিল না 64 থেকে 66 পর্যন্ত লাল বাহাদুর শাস্ত্রী, দুজন ছিল। যখন আমাদের জওহরলাল নেহেরু 1964 সালে মারা যায়, তারপরে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে কাকে আনা হলো না গুলজারিলাল নন্দ, এবং তারপরে এলো লাল বাহাদুর শাস্ত্রী। দেখো এখান থেকে তোমরা গুলিয়ে ফেলবে না, ঠিক এই পোর্শনটা তোমরা ঠিকভাবে দেখে নিও। তো দেখো এছাড়া এখান থেকে যে কোশ্চেনটা আসে, এছাড়া অর্থ কমিশনার কে ছিল এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়? তো দেখো অর্থ কমিশনার ছিল আমাদের কি না কে চন্দ্র, খুব ইম্পর্টেন্ট, এটার পাশেও তোমরা স্টার দিয়ে রাখবে। আর এছাড়া দেখো এখানে যে দুটো আরও ইম্পর্টেন্ট কোশ্চেন আছে না স্বাধীন অর্থনীতি, মানে এটার যে মূল যে লক্ষ্য ছিল স্বাধীন অর্থনীতি স্বনির্ভরের ওপর জোর দেওয়া হয়েছিল এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় কী হয়েছিল না স্বাধীন অর্থনীতি, ভারতের যে স্বাধীন অর্থনীতি তার উপর কি জোর দেওয়া হয়েছিল এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়। আর এটার যে টার্গেট বা লক্ষ্য ছিল কত না 5.6, তাহলে এটার টার্গেট কত দেখো এই যে 5.6। তো তোমরা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা যদি স্ক্রিনশট করে নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনশট নিতে পারো। তো চলো এবার আমরা নেক্সট পরিকল্পনায় চলে যাই, আমাদের চতুর্থ নম্বর যে পরিকল্পনা। এরপরে ঠিক দেখো চতুর্থ পরিকল্পনা যে তৃতীয় পরিকল্পনাটা শেষ হলো না, এই তৃতীয় পরিকল্পনার পরে ঠিক তিনটি বার্ষিক পরিকল্পনা হয়েছিল 1966 থেকে 1969, এটাকে অ্যানুয়াল প্ল্যান বলা হয়। আর এই পরিকল্পনায়
প্ল্যান হলিডে মানে পরিকল্পনা ছুটিও বলা হয় কাকে, না এই তৃতীয় পরিকল্পনাকে। তৃতীয় পরিকল্পনাকে কি বলা হয়, না প্ল্যান হলিডে, খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। আর চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপরেখা 1966 সালে গঠিত হলেও, এটা 1966 সালে গঠিত হয়, কিন্তু অর্থনীতির যে উপর যে অদ্ভুত যে পরিস্থিতির চাপ, মানে 2 বছরের যে খরা, টাকার অবমূল্যায়ন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তারপরে চীনের সঙ্গে যে যুদ্ধ, তারপরে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ, এই যুদ্ধগুলোর কারণে কি না 3টি বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তো চলো নেক্সট যে আমাদের পরিকল্পনা আছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে টাইম পিরিয়ডটা দেখতে পাচ্ছ তোমরা, টাইম পিরিয়ডটা কত না 1969 থেকে 1974। তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম পিরিয়ডটা কত, 1969 থেকে 1974। আর এই পরিকল্পনা দুটো যে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য দুটো কি না দেখো, এই পরিকল্পনার যে উদ্দেশ্য আছে না, এই পরিকল্পনা দুটি উদ্দেশ্য স্থায়িত্ব সহ উন্নয়ন ও স্বয়ংসম্ভতা অর্জনের জন্য উন্নতি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়েও তোমাদের কোশ্চেন আসতে পারে যে এই দুটি উদ্দেশ্য কোন পরিকল্পনায় গ্রহণ করা হয়েছে। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, চতুর্থ পরিকল্পনা। আর এই সময় অর্থ কমিশনার কে ছিল, মহাবীর ত্যাগী। ঠিক দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ অর্থ কমিশনার কি, মহাবীর ত্যাগী। কোন পরিকল্পনার সময় ছিল না চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় অর্থ কমিশনার ছিল। এই সময়ের প্রধানমন্ত্রী কে ছিল, ইন্দিরা গান্ধী। খুব ইম্পর্টেন্ট, এটার পাশে স্টার দিয়ে রাখো যে ইন্দিরা গান্ধী কোন পরিকল্পনায় প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন, তাহলে হয়ে যাবে কি না চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এছাড়া এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, এটার যে মূল যে লক্ষ্য ছিল, লক্ষ্য কত ছিল 5.7, আর অ্যাচিভ করেছিল কত 3.3%। দেখো একটা টার্গেট, মানে এই যে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা, এর একটা লক্ষ্য ছিল কত না 5.7%, কিন্তু এরা অ্যাচিভ করেছিল কত না 3.3%। তাহলে এটা কি, এই পরিকল্পনাটা ব্যর্থ হয়েছিল। আর এই গরিবি হটাও স্লোগান 1931 নির্বাচনে ডাক দেওয়া হয়েছিল। এটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কিন্তু অনেক বইতে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আছে, কিন্তু এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, এই গরিবি হটাও। খুব ইম্পর্টেন্ট একটা, জানো তোমরা, এটার পাশে তোমরা স্টার অবভিয়াসলি দেবে। এই গরিবি হটাও স্লোগানটা কে দিয়েছিল, স্লোগানটা দিয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, মানে যে 5 ইয়ার প্ল্যান, ওখানেই কিন্তু স্লোগানটা দিয়েছিল। আর এই গরিবি হটা 1971 নির্বাচনে ডাক দেওয়া হয়েছিল, কে দিয়েছিল না ইন্দিরা গান্ধী। যদি কোশ্চেনটা দুটো অ্যাঙ্গেল আছে, এবার যদি বলা হয় নির্বাচনে ডাক দেওয়া হয়েছিল কোন নির্বাচনে, তাহলে হয়ে যাবে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায়। আর স্লোগান যে গরিবি হটাও স্লোগানটা দিয়েছিল কে না ইন্দিরা গান্ধী, কোন পরিকল্পনায়, তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো চলো তোমরা যদি এটা স্ক্রিনশট নিতে চাও তাহলে নিয়ে নিতে পারো। চলো এরপরে আমাদের যেটা আছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো দেখো পঞ্চম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখো এখানে দেখতে পাচ্ছ পরিকল্পনার সময় হচ্ছে কত, আমাদের পরিকল্পনার সময় হচ্ছে 1974 থেকে হচ্ছে 1979 হচ্ছে এটা টাইম পিরিয়ড পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার। আর এই পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল না কৃষিকাজ। আর এছাড়া দেখো এখানে যেটা ইম্পর্টেন্ট, এই পরিকল্পনায় না ডিডি ধর এই পরিকল্পনার গঠন ও উপস্থাপন করেছিল, মানে উপস্থাপিত করেছিল কে না ডিডি ধর এই পরিকল্পনার গঠন ও উপস্থাপিত করেছিল। আর এছাড়া এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, এছাড়া এখান থেকে দেখো আর যেটা ইম্পর্টেন্ট, এই পরিকল্পনার যে টার্গেটটা কি দেওয়া আছে দেখো, এখানে টার্গেট দেখতে পাচ্ছ 4.4, এখানে কত হয়েছিল 4.8। তাহলে কি এখানে উন্নতি হয়েছিল এই সময়, তাহলে কি ইকোনমিক অবস্থাটা কি অনেকটা টার্গেট থেকে একটু বেশি উৎপাদন হয়েছিল, তাই এখানে কোনো ব্যর্থ হয়নি, এটা সাফল্য হয়েছিল এই পরিকল্পনার যে টার্গেটটা ছিল। আর এছাড়া দেখো এই পরিকল্পনার যে সময় প্রধানমন্ত্রী কে ছিল, ইন্দিরা গান্ধী। তোমাদের বললাম এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, একটু আগেই বললাম যে গরিবি হটাও স্লোগানটা দিয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা। গরিবি হটাও যে মেন যে তোমার কোন নির্বাচনে দিয়েছিল, সেটা যদি কোন পরিকল্পনায় বলা হয় তাহলে হয়ে যাবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটার পাশে অবভিয়াসলি তোমরা স্টার দিয়ে রাখবে। আর দেখো এছাড়া এখানে যে কোশ্চেনগুলো আছে, এই পরিকল্পনায় অর্থ কমিশনার কে ছিল, তাহলে দেখো অর্থ কমিশনার এই পরিকল্পনা ছিলেন ব্রহ্মানন্দ রেড্ডি এবং JM সিলেট। কারণ এই সময় একটা পরিকল্পনা শেষ হয়েছিল, তারপরে আবার একটা পরিকল্পনা শুরু হয়েছিল এই 5 বছরের মধ্যে, তাই এখানে আমি দুটো যে অর্থ কমিশনার ছিল তার দুজনেরই নাম দিয়ে দিয়েছি, ব্রহ্মানন্দ রেড্ডি ও JM সিলেট।
আর 1978 সালে এই পরিকল্পনা সমাপ্তি ঘোষণা করা হয়েছিল। এই যে পরিকল্পনাটা পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটাকে কি না 1978 সালে এটাকে সমাপ্ত ঘোষণা করা হয়েছিল। আর এই পরিকল্পনার গ্রামীণ মানুষের জীবনযাত্রা সচ্ছল হয়েছিল এই পরিকল্পনায়। দেখো এটা দিয়েও তোমাদের কোশ্চেন আসতে পারে যে কোন পরিকল্পনায় গ্রামীণ মানুষের যে জীবনযাত্রার মান সচ্ছল হয়েছিল, তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে না পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে কোন পরিকল্পনা নির্দিষ্ট সময়ের 1 বছর আগে স্থগিত করা হয়েছিল। অবশ্যই এই যে আমাদের দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম 1 বছর আগে এই পরিকল্পনাটা স্থগিত করা হয়েছিল, 1 ইয়ার আগে। এর যে টাইম পিরিয়ডটা ছিল তার 1 ইয়ার আগে এই পরিকল্পনাটা কি না স্থগিত করা হয়েছিল। তাহলে কোন পরিকল্পনা তার নির্দিষ্ট সময়ের 1 বছর আগে স্থগিত করা হয়েছিল? তাহলে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রাইট অ্যান্সার। আর এটাকে কি বলা হয়? ইন্দিরা গান্ধীর পরিকল্পনাও বলা হয় এটাকে, পঞ্চম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো চলো নেক্সট যে পরিকল্পনাটা আছে, তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও অবভিয়াসলি নিয়ে নিতে পারো। তো নেক্সট যে পরিকল্পনা আছে আমাদের, যে দেখো এরপরে পরিকল্পনা কমিশনে কি হয়েছিল না চলমান পরিকল্পনা বা রোলিং প্ল্যান হয়েছিল। এটা কার সময় হয়েছিল না মোরারজি দেশাই। তোমরা দেখতেই পাচ্ছ যে 1978 আর 79 সময় টাইম পিরিয়ডটা, আর সংবিধান অনুযায়ী না পঞ্চম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমাপ্তি ঘটেছিল এই মোরারজি দেশাইয়ের সময় রোলিং প্ল্যানটা হয়েছিল। এটা খুব খুব ইম্পর্টেন্ট। এই তোমাদের এই বলা হয় যে চলমান পরিকল্পনা বা রোলিং প্ল্যান, এটা কোন প্রধানমন্ত্রীর সময় হয়েছিল? মোরারজি দেশাই। খুব ইম্পর্টেন্ট এটা, এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, এই মোরারজি দেশাই। আর জনতা সরকারের পরিকল্পনাকে চলমান পরিকল্পনা বলা হয়। আর এছাড়া দেখো এরপরে যেটা আছে আমাদের যে 5 ইয়ার প্ল্যান বা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর যে টাইম পিরিয়ডটা কত দেখতে পাচ্ছ? 1980 থেকে 85 হচ্ছে কি এর টাইম পিরিয়ড। আর এখানে কি জাতীয় আয় বৃদ্ধি, দারিদ্র দূরীকরণ ও বেকারত্ব দূর করা হয়েছিল এই পরিকল্পনা। এটা খুব সুন্দর একটি এদের নীতি যেটা গ্রহণ করেছিল এই পরিকল্পনায়, ষষ্ঠ পরিকল্পনা। আর এই পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। তো এছাড়া এখান থেকে এই পরিকল্পনার যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকে সেটা কি দেখতে পাচ্ছ তোমরা? এই সময় এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে প্রধানমন্ত্রী ছিল তার নাম হচ্ছে JM সিলেট। আর এই পরিকল্পনা নেহেরুভিয়ান মডেলের উন্নয়ন করেছিল। এটাও খুব ইম্পর্টেন্ট। এই নেহেরুভিয়ান মডেলের উন্নয়ন কি এই পরিকল্পনায় হয়েছিল। এছাড়া কি এই পরিকল্পনার লক্ষ্য ছিল 5.2%, অ্যাচিভ করেছিল 5.7। তো এটা এই পরিকল্পনাটা সাকসেস হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো চলো এরপরে যে নেক্সট পরিকল্পনা আছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও নিয়ে নিতে পারো। তো চলো আমাদের সপ্তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখবো আমরা। সপ্তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম পিরিয়ডটা কত? 1985 থেকে 1990। আর এই পরিকল্পনায় বিজ্ঞান ও প্রযুক্তির উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। এটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কোশ্চেন করতেই পারে, স্টার দিয়ে রাখো। আর এছাড়া এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এসে থাকে, দেখো এই পরিকল্পনার যে টার্গেট কত ছিল 5.0, লাভ করেছিল কত 6 পয়েন্ট। তাহলে এই পরিকল্পনাটা সাকসেস হয়েছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর এই পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী আর অর্থ কমিশনার কে ছিল? প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী আর অর্থ কমিশনার ছিল YB চৌহান। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো দেখো এরপরে যে কোশ্চেনটা এখান থেকে হয়ে থাকে, দেখো এই যে অ্যানুয়াল প্ল্যান দেখো 1990 থেকে 92 সালের মধ্যে কি হয়েছিল না অ্যানুয়াল প্ল্যান ঘোষণা হয়েছিল। আর এই অ্যানুয়াল প্ল্যানটা কি অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য এই দুটি অ্যানুয়াল প্ল্যান গঠন করা হয়েছিল। তারপরে দেখো আমরা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলে যাব, নেক্সট পরিকল্পনা। তো আমাদের দেখো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা টাইম পিরিয়ডটা কত? 1992 থেকে 97। আর এই পরিকল্পনায় মানবিক সম্পদ, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্যের উপর লক্ষ্য দেওয়া হয়েছিল। আর নরসিংহ রাও সরকার ও নতুন অর্থনৈতিক পলিসি চালু করেছিল। এটা খুব ইম্পর্টেন্ট যে নতুন অর্থনৈতিক পলিসি এটা কে চালু করেছিল? নরসিংহ রায়। এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় না অষ্টম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই নীতিটি গ্রহণ করা হয়েছিল। আর এছাড়া এখানে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। দেখো এই পরিকল্পনায় আর যে ইম্পর্টেন্ট কোশ্চেন, এই পরিকল্পনার লক্ষ্য ছিল 5.6, প্রকৃত উন্নয়ন হয়েছিল 6.8। তাহলে এই পরিকল্পনাটাও সাকসেস হয়েছিল। আর প্রধানমন্ত্রী এই সময় কে ছিল না PV নরসিংহ রাও। খুব ইম্পর্টেন্ট, এই প্রধানমন্ত্রীটা কে ছিল? PV নরসিংহ রাও। অর্থ কমিশনার কে ছিল? KP সালভে। আর এই পরিকল্পনা দীর্ঘ সময়ের নীতি গ্রহণ করা হয়েছিল এই পরিকল্পনা। এটা দিয়েও কোশ্চেন আসতে পারে তোমাদের এক্সামে। দেখো যেগুলো থেকে কোশ্চেন আসবে সেগুলো আমি তোমাদের এখানে জাস্ট আমি চিহ্নিত করে দিচ্ছি বা
আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা এগুলো থেকে নিজেরা নিজেদের মতন করে কোশ্চেন বানিয়ে নিও। এর বাইরে এই পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে কোনো কোশ্চেন আসবে না তোমাদের। আমি তোমাদের এখান থেকে এই যে পোর্শনটুকু আমি তোমাদের এই ভিডিওতে বানিয়ে দিলাম, এখান থেকে 90% তোমাদের কভার হয়ে গেল। খুব সুন্দর, বইতে অত নোট পড়তে হবে না। এইভাবে তোমরা স্মার্ট স্টাডির মধ্যে দিয়ে তোমরা এগুলো মনে রাখতে পারো, যাতে তোমাদের সুবিধা হয়, সেই জন্য আমি এইভাবে নিয়েছি। তো চলো পরবর্তী যে আমাদের পরিকল্পনা আছে, আর তোমরা যদি স্ক্রিনশট করতে যাও তাহলে অবশ্যই স্ক্রিনশট করে নাও। তো চলো এরপরে আমাদের দেখো নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা, আর এই দেখতে পাচ্ছ। আর দেখো এছাড়া এখান থেকে যে মূলত কোশ্চেনগুলো এক্সামে হয়ে থাকে এই পরিকল্পনা থেকে, না এখান থেকে দেখো মূলত হয়ে থাকে যে দীর্ঘ সময়ের কর্মসংস্থান নীতি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়েছিল? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আর ভারতে বিকেন্দ্রীভূত পরিকল্পনার আসল ভূমিকা প্রথম কিসের মতে হয়েছিল? তাহলে দেখো যে এখানে পরিকল্পনার আসল ভূমিকা প্রথম কাদের মতো হয়েছিল, তাহলে এটা হয়ে যাবে যে আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাদেরই মতন এটা হয়েছিল। তো চলো আমাদের যে নেক্সট কোশ্চেন আছে আমরা দেখে নেব। নেক্সট দেখো আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে 9th, অর্থাৎ নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে দেখো যেটা ইম্পর্টেন্ট সেটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখতে পাচ্ছ তোমরা যে টাইমটা আছে, সময় হচ্ছে 1997 থেকে হচ্ছে 2002 পর্যন্ত। আর এই পরিকল্পনায় বিচার ব্যবস্থা এবং সাম্যতার উপর জোর দেওয়া হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। আর এছাড়া এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, না এই পরিকল্পনায় লক্ষ্যমাত্রা ছিল 7% এবং প্রকৃত উন্নয়ন হয়েছে কত? 5.6। তাহলে এটা সাকসেস হয়নি এই পরিকল্পনাটা। আর এই সময় প্রধানমন্ত্রী কে ছিল? গুলজারিলাল নন্দো। এটা হচ্ছে একটা মানে অ্যাক্টিং যে প্রাইম মিনিস্টার, একে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলা হয়, গুলজারিলাল নন্দো। এ মোটামুটি প্রধানমন্ত্রী পদে দুবার বসেছিল অ্যাকচুয়াল মানে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসাবে। আর অর্থ কমিশনার কে ছিল এই সময়? না কেসি পন্থ। তো চলো এরপরে আমরা দেখব আমাদের যে আছে দশম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর এই সময় দেখো এখানে একটা কোশ্চেন করে থাকে, কোন পরিকল্পনায় ঘাটতি অর্থের মূল্য লক্ষ্য শূন্য হয়েছিল? তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? না আমাদের হয়ে যাবে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি ঘাটতি অর্থের মূল্য লক্ষ্য শূন্য হয়েছিল। তো চলো নেক্সট পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখবো আমাদের যে দশম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখান থেকে দেখো যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। দেখো এই পরিকল্পনায় যেটা ইম্পর্টেন্ট, এই পরিকল্পনার সময়টা হচ্ছে 2002 থেকে হচ্ছে 2007। আর এই পরিকল্পনার মূল লক্ষ্য জাতীয় আয় বৃদ্ধি করা ও পরবর্তী 10 বছরের জন্য। দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা নীতি গ্রহণ করেছিল এই পরিকল্পনায়। এছাড়া কি ছিল? 2012 সালের মধ্যে 15.6% দারিদ্র্য কমানো, এটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়া দেখো এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে থাকে, এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা কত? না এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা 8.0, প্রকৃত উন্নয়ন হয়েছিল 7.2। এই পরিকল্পনাও সফল হয়নি। এছাড়া দেখো এই সময় প্রধানমন্ত্রী ছিল হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, খুব ইম্পর্টেন্ট। অটল বিহারী বাজপেয়ীও ছিল এই সময় প্রধানমন্ত্রী ভারতের। তারপরে ছিল মনমোহন সিং। আর এই সময় অর্থ কমিশনার ছিলেন এ এম খুসরো কি এইখানকার অর্থমন্ত্রী। আর এই সময় কি প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী। আর প্রধানমন্ত্রী এই একই টাইম পিরিয়ড, যেহেতু 1997 থেকে 2002 পর্যন্ত, আর সেই 2002 এর মধ্যেই আমাদের কি মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল। তো চলো আমাদের যে পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, আমাদের দেখো একাদশ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমাদের একাদশ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে সেটা দেখো। না এই একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মূলত দেখো যে টাইম পিরিয়ডটা আছে, না আমাদের টাইম পিরিয়ডটা দেখো, সময় হচ্ছে 2007 থেকে 2012। আর এই পরিকল্পনায় প্রস্তুত করা হয়েছিল কি মডেল হিসাবে? না রঙ্গরাজন, রঙ্গরাজন মডেলের উদ্দেশ্যে এই পরিকল্পনাটা কি তৈরি করা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট এটা। আর থিম ছিল দ্রুত এবং বেশি বৃদ্ধি, খুব ইম্পর্টেন্ট। আর এছাড়া এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয়ে থাকে, একাদশ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 8%, অ্যাকচুয়ালি যে আমাদের 8.1% লক্ষ্যমাত্রা ছিল, আর প্রকৃত উন্নয়ন হয়েছে কত? 7.9%। তো এই পরিকল্পনাও উন্নতির মানে কাছাকাছি গেছে। তো এটাও সাকসেস আমরা বলতে পারি না যে এই পরিকল্পনা সম্পূর্ণভাবে সাকসেস পেয়েছে। আর এই সময় প্রধানমন্ত্রী কে ছিল? মনমোহন সিং একাদশ পরিকল্পনায়। আর অর্থ কমিশনার কে ছিল? রঙ্গরাজন, খুব ইম্পর্টেন্ট এটা। রঙ্গরাজন, এটা এখান থেকে কোশ্চেন আসতে পারে এই অর্থ কমিশনারটা থেকে, এটার পাশে তোমরা স্টার দিয়ে রাখবে। তো চলো এরপরে আমরা পরবর্তী যে কোশ্চেন আছে যে দ্বাদশ যে আমাদের ছিল না
আর এখান থেকে মূলত একাদশ যে পরিকল্পনাটা আছে এখান থেকে একটা কোশ্চেন এসে থাকে, সমস্ত শিশুদের শৈশবকাল যাতে নিরাপদে কোনো কাজের চাপ ছাড়া অতিবাহিত হয় তা নিশ্চিত করা হয়েছিল কোন পরিকল্পনাতে? তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে না একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। তাহলে চলো নেক্সট পরিকল্পনা আমাদের দেখে নেবো পঞ্চবার্ষিকী, আর এটাই আমাদের লাস্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যে আমাদের যে বর্তমান যে টাইম চলছে সেই সময়ের পরিপ্রেক্ষিতে এই দ্বাদশ যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা এটা লাস্ট নেওয়া হয়েছিল, তারপরে আমাদের নীতি আয়োগ গঠন করা হয়েছে। তো দেখো এটার যে টাইম পিরিয়ড তোমরা দেখো দেখতেই পাচ্ছ 2012 থেকে হচ্ছে 2017 পর্যন্ত কি এর হচ্ছে টাইম পিরিয়ড আমাদের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর এর থিম ছিল কি দ্রুত আরও স্থিতিশীল উন্নয়ন, খুব ইম্পর্টেন্ট। আর এছাড়া এখান থেকে মূলত যে কোশ্চেনটা এসে থাকে এখান থেকে টার্গেট ছিল 8%, এর টার্গেটটা হলে কত 8%। আর প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং, আর অর্থ কমিশনার কে ছিল বিজয় এল কেলকার। এটাও তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো ফ্রেন্ড, যদি ভিডিওটি অবশ্যই তোমাদের কাছে গ্রহণযোগ্য এবং উপযুক্ত মনে হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো। আর ফ্রেন্ড, তোমাদের যে কোন কোন টপিকের উপর ভিডিওগুলো বানালে খুব সুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব, আমার যথাসাধ্য চেষ্টা করব আমি সেই টপিকগুলোর উপর তোমাদের কাছে সুন্দরভাবে এইভাবে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো ফ্রেন্ড, ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।